ভারতের মন্দিরে শত শত নারীকে ধর্ষণের পর মাটি চাপার অভিযোগ। একাধিক দেশে ইরানের অস্ত্র তৈরির কারখানা। ইরানি নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬ ইসরায়েলপন্থী সন্ত্রাসী নিহত। ব্যর্থতা ফাঁস করায় বরখাস্ত মার্কিন সামরিক গোয়েন্দা প্রধান। ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় লাখ লাখ মানুষের বিক্ষোভ। পাকিস্তানে কোরআন ও ইসলাম শিক্ষায় প্রথম শিখ ছাত্র। নতুন ২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শত শত নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে ভারতের একটি মন্দিরে। নৃশংস ও ভয়াবহ এই ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের ক্ষুদ্র ধর্মীয় শহর ধর্মস্থলে। এখানেই অবস্থিত হিন্দুদের পবিত্র ত্রিমূর্তির শিবের অবতার মঞ্জুনাথ স্বামীর শতাব্দী প্রাচীন মন্দির। সম্প্রতি মন্দিরে নারীদের ধর্ষণ ও হত্যার এসব ঘটনা সামনে এনেছেন মন্দিরটির এক কর্মী। তবে এসব ঘটনা প্রকাশের পরপরই তাকে আটক করে পুলিশ। আটক হওয়া মন্দিরের পরিচ্ছন্নতা কর্মী জানান, ধর্ষণের পর হত্যার শিকার হওয়া শত শত নারীর মরদেহ মাটি চাপা দিতে তাকে বাধ্য করা হয়েছে। তিনি ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত মন্দিরটিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি সুনির্দিষ্টভাবে ৫টি ঘটনার কথা জানান। এমনকি এই ধরনের আরও ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। ভুক্তভোগী নারীদের মধ্যে কয়েকজন নাবালিকা ছিলেন বলেও জানান আটককৃত ওই ব্যক্তি। মন্দিরের ওই পরিচ্ছন্নতা কর্মী জানান, ২০১৪ সাল থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ফিরে এসে তার বিবেককে শান্ত করার জন্য এসব ঘটনা প্রকাশ করেন। এসব ঘটনায় দায়ী হিসেবে মন্দিরের প্রশাসন এবং কর্মীদের দায়ী করেছেন তিনি। তবে মন্দিরের প্রধান এই অভিযোগগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। এই ঘটনায় রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার ওই ব্যক্তির অভিযোগ যাচাই করার জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। গত কয়েক সপ্তাহ ধরে তদন্ত দলটি ধর্মস্থল এবং এর আশেপাশের বিভিন্ন স্থানে খনন কাজ চালিয়েছে। আটককৃত ব্যক্তি প্রাথমিকভাবে ১৩টি স্থান চিহ্নিত করেছিলেন। এর মধ্যে ২টি স্থানে একটি মাথার খুলি এবং প্রায় ১০০টি হাড়ের টুকরো সহ মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। ইরান বিশ্বের বেশ কয়েকটি দেশে নিজেদের অস্ত্র তৈরির কারখানা স্থাপন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা রয়েছে তা স্পষ্ট করে জানাননি তিনি। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, গত বছর ইরান নতুন ওয়ারহেড পরীক্ষা করেছে, যা খুবই উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য। জুনের সংঘাত যদি ১৫ দিন পর্যন্ত বিস্তৃত হতো, তাহলে ইসরায়েলি বাহিনী ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে পারত না। এই কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে জানান তিনি। আজিজ নাসিরজাদেহ জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাসেম বাসির ব্যবহারই করেনি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১,২০০ কিলোমিটার। সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে এতে। যুদ্ধের শুরুর দিকে প্রায় ৪০% ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে ৯০%ই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তার দাবি, এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞতা যেমন বাড়ছিল, তেমনি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাও ক্রমেই দুর্বল হচ্ছিল। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের। ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র তৈরি এবং পুরনো প্রযুক্তি আধুনিকীকরণের পথে হাঁটে। এদিকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬ সন্ত্রাসী নিহত হয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ইরানের নিরাপত্তা বাহিনী জানায়। এ সময় সন্ত্রাসী গোষ্ঠীটির আরও ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এদের একজন ছাড়া বাকি সবাই বিদেশি নাগরিক, যদিও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, এসব সন্ত্রাসীরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে থাকতে পারে। এর আগে ইরানি পুলিশ জানায়, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় তারা ২১,০০০ সন্দেহভাজন এজেন্টকে আটক করেছে। ১৩ জুন ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপরই দেশে ব্যাপক গ্রেপ্তারি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলেই জনগণকে সে বিষয়ে থানায় অভিযোগ করার আহ্বান জানানো হয়। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই বিপুল সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আটককৃতদের ঠিক কোন সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেনি ইরান। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ দেখা যায়, যার মধ্যে সুন্নি বিদ্রোহী এবং বিচ্ছিন্নতাবাদীরা বৃহত্তর অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।
ইরানে মার্কিন হামলার ব্যর্থতার কথা প্রকাশ করায় বরখাস্ত করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে। মূলত ইরানে মার্কিন হামলার মূল্যায়ন নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে বিরোধের জেরেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগন জানিয়েছে ক্রুজ ছাড়াও আরও 2 জন শীর্ষ সামরিক কমান্ডারকে তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে হেজগেট মার্কিন নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ কমান্ডের প্রধানকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ডিআইএ এর একটি ফাঁস হওয়া রিপোর্টের তীব্র সমালোচনা করেছিলেন। ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক মাসের জন্য পিছিয়েছে মাত্র, কিন্তু ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমনকি এই হামলার ব্যর্থতার কথা প্রকাশ করে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেন ট্রাম্প। পরবর্তীতে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন এই গোয়েন্দা রিপোর্ট নিম্নমানের তথ্যের ভিত্তিতে তৈরি এবং এই সংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় এফবিআই তদন্ত করছে। মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন ক্রুজকে বরখাস্ত করার ঘটনা দেখায় যে ট্রাম্প গোয়েন্দা সংস্থাগুলোকে জাতীয় নিরাপত্তার রক্ষক নয়, বরং নিজের প্রতি আনুগত্য যাচাইয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তার আগে এপ্রিলে ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক জেনারেল টিমোথি হকস সহ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 1 ডজনের বেশি কর্মকর্তাকে সরিয়ে দেন। এছাড়া এই বছরের ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বিমান বাহিনীর জেনারেল CQ ব্রাউন সহ 6 জন এডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করেছিলেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অস্ট্রেলিয়া সরকারের সমালোচনা করায় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে লাখ লাখ অস্ট্রেলিয়ান। রোববার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে এদিন অস্ট্রেলিয়া জুড়ে 40টিরও বেশি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে রাজধানী সিডনি, ব্রিসবেন এবং মেলবোর্নে বিপুল সংখ্যক জনতা জড়ো হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। জানা যায় অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত এইসব বিক্ষোভ সমাবেশে প্রায় 3,50,000 মানুষ অংশ নিয়েছে। সিডনি থেকে বিক্ষোভের নেতৃত্ব দেয়া জোশ লিস জানান অস্ট্রেলিয়ানরা গাজায় এই গণহত্যা বন্ধ করার দাবিতে এবং অস্ট্রেলীয় সরকারকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে বেরিয়েছেন। সমাবেশে অংশগ্রহণকারীরা অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছিলেন। তারা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের উপর ব্যক্তিগত আক্রমণ তীব্র করেন। তিনি আলবানিজকে দুর্বল নেতা বলে কটাক্ষ করেন। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ জানান অন্যান্য নেতাদের সম্পর্কেও নেতানিয়াহুর একই রকম মন্তব্য রয়েছে। তিনি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেন না। পাকিস্তানের লাহোরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 9ম শ্রেণীর ইসলাম শিক্ষা ও কোরআন অনুবাদ পরীক্ষায় প্রথম হয়েছে ওঙ্কার সিং নামে শিখ ধর্মাবলম্বী এক ছাত্র। পাক সংবাদ মাধ্যম খামা প্রেস শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানা যায় ওঙ্কার সিং ইচ্ছে করেই এই দুটি বিষয়কে বেছে নিয়েছিলেন। ওঙ্কার ইসলাম শিক্ষায় 100 নম্বরের মধ্যে পেয়েছে 98, অন্যদিকে কোরআন অনুবাদে 50 নম্বরের মধ্যে পেয়েছে 49। ওঙ্কারের বাবা মিমপাল সিং পেশায় একজন চিকিৎসক। ওঙ্কার সিং তার বাবার মতো হতে চায়। চিকিৎসা সেবায় অবদান রাখায় মিমপাল সিংকে পাকিস্তান সরকার 2024 সালে তগমাই ইমতিয়াজ পুরস্কার প্রদান করে। পাকিস্তানের প্রাদেশিক শিক্ষামন্ত্রী রানা সিকান্দর হায়াত ওঙ্কারের এই অসামান্য অর্জনের প্রশংসা করেছেন। তিনি তার এক্স অ্যাকাউন্টে ওঙ্কারের ফলাফল শিটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ভালো করেছো। নতুন ধরনের 2টি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে এই উৎক্ষেপণ তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় শনিবার চালানো এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে কার্যকর আঘাত হানতে সক্ষম হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং অপারেশনের প্রতিক্রিয়ায় সফলতা দেখিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয় কিম জং উন প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগেই সম্পন্ন করতে হবে।